আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে সুস্থ এবং ভালো রয়েছেন। আজকে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আমরা আজকে শুরু করব ৪৪ নম্বর পৃষ্ঠার যে একক কাজ ছিল সেই একক কাজের ৪ নাম্বার থেকে। অর্থাৎ আপনারা একটু ভালো করে দেখে নিন, একক কাজ আছে ৪৪ নম্বর পৃষ্ঠার অনেকগুলা। তো আমরা এগুলোই করছি ধারাবাহিকভাবে। তো আমাদের এখানে একক কাজের ৪ নাম্বার যে প্রশ্নটা রয়েছে সেটাতে ওরা বলছে ৫ ডিভাইডেড বাই √৩ প্লাস √৫-এর হরকে বর্গমূল মুক্ত করতে হবে। এটা খুবই সহজ। তো আপনারা একটু প্রিভিয়াস ভিডিওগুলো দেখেন, তাহলে আপনারা একটু দ্রুত বুঝবেন। কারণ আমি সাধারণত এই অঙ্কগুলো করার সময় আমি ডিটেলসে আলোচনা করব না, ইন ডিটেলসের ব্যাপার যেগুলো থাকে। সো আপনারা একটু ওগুলো দেখে নেবেন। তাহলে একক কাজ কোশ্চেন নাম্বার ৪, যদিও এখানে নাম্বার দেওয়া নেই, আমরা বোঝার সুবিধার্থে ৪ নাম্বার দিলাম। তাহলে কি বলছে এখানে? 5 ডিভাইডেড বাই √3 প্লাস √5, এটাকে আমরা হরমুক্ত করব। তাহলে হরমুক্ত করার জন্য একটা রুলসই আপনাদেরকে শিখাইছি যে সারা জীবন কাজে লাগবে। সেই রুলসটা হচ্ছে, এখানে যেটা থাকবে হরে, আপনি যে কাজটা করবেন ঠিক ওই রকমই আরেকটা বিপরীত চিহ্নওয়ালা রাশি নিয়ে আসবেন। এখানে একটা কাজ করবেন, এখানে একটা ট্রিক্স ফলো করবেন। আপনি যখন করার সময় দেখবেন বড় সংখ্যা কোনটা, যেমন √3 আর √5, রুট বাদ দিয়ে ভাবেন বড়কে, 5 না, তাহলে আপনি যে কাজটা করবেন বড় সংখ্যাটাকে আগে রাখবেন। দেখেন আমি যদি এই জিনিসটাকে এইভাবে লিখি √5 প্লাস √3, তাহলে কোনো সমস্যা আছে? না। কারণ কি, যোগ আছে তো, আগে পরে কোনো ব্যাপার না। তো এখানে উপকারিতাটা কি? উপকারিতাটা এটা, যদি আপনি বড়টা আগে রাখেন ছোটোটা পরে রাখেন তাহলে মাইনাসের হ্যারাসমেন্টে পড়বেন না। আর যদি কোনোভাবে ছোটোটা আগে রেখে বড়টা পরে রাখেন তাহলে মাইনাসের একটা ঝামেলায় পড়বেন। তাই এই কাজটা করেন। তো এখন যেহেতু এটা করলাম, আমরা তাহলে একটা নিয়ে আসবো বিপরীত চিহ্ন বিশিষ্ট রাশি, সেম কিন্তু বিপরীত। এর সাথে সাথে আমরা জানি এটা ব্যালেন্স করার জন্য উপরেও দিতে হয়, সাইড নোটে লিখতে হয় হরলবকে, আপনারা পুরো কথাটা লিখে নিন, হরলবকে এত দ্বারা গুণ করে, উভয় পক্ষে লেখা যাবে না। তাহলে এই জায়গাটা আমরা এটা করার পর পরের লাইনটাতে যাচ্ছি, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা জানি একটা সূত্র শিখে আসছি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে পাচ্ছি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর আপনি এখানে চাইলে 5 দিয়ে গুণ করে দিতে পারেন, আর যদি না চান গুণ করার দরকার নেই। তাহলে √5 উঠে গেল, সরি রুট স্কোয়ার উঠে গেল 5, রুট স্কোয়ার উঠে গেল 3। তাহলে উপরে যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে √5 √3 এটা। তাহলে লাস্ট লাইন ইজ 5 √5 √3, নিচে রইল কত? 5 থেকে 3 চলে গেলে 2, যা হরে বর্গমূল মুক্ত রাশি। এই তো হয়ে গেল এইভাবে। তার মানে হচ্ছে, একবার সিম্পলি বলে দিই, আপনার যে কোনো রাশিতে হরে যদি বর্গমূল কোনো পদ থাকে সেটাকে সরানো অবশ্যই আপনার দায়িত্ব, সরাইতে হবে। এজন্য আপনি ঠিক তার বিপরীত রাশিটা নিয়ে আসবেন, উপরেও দেবেন, সাইড নোট দেবেন, হরলবকে এত দ্বারা গুণ করে, তারপর আপনি নিচে সূত্র ফেলবেন এটা, তারপর স্কোয়ার রুট উঠায় দিয়ে বিয়োগ করলে অঙ্ক শেষ হয়ে যাবে। এখানে মনে রাখবেন, যখনই আপনার এই নিচে এরকম চেঞ্জ করতে যাবেন আর নিচে যদি এমন থাকে ছোট সংখ্যা আগে বড় সংখ্যা পরে, তাহলে আপনি বড়টাকে আগে ছোটটাকে পরে নিয়ে তারপরে কাজ করবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। চলে যাচ্ছে আমরা পরেরটায়। কোশ্চেন নাম্বার 6 একটু ভালো করে বুঝতে হবে। কোশ্চেন নাম্বার 6 একটু বড় হবে, আবার সহজও বলা যায়। দেখেন কি বলছে, এই একটা রাশি, ওনারা বলছে সরল করে এখান থেকে কয়ের মান বের করতে। তো স্বাভাবিকভাবে এই রাশির মধ্যে অজানা পদ একটাই আছে, শুধু ক। আমরা কয়ের মানটা বের করবো। একটু ভালো করে খেয়াল করেন, এটা যেহেতু সরল অঙ্ক, প্রত্যেকটা লাইন বাই লাইন বুঝতে হবে, এটা প্রিভিয়াস কোনো বেসিকের হিসাব নাই। এখানে আপনি একটা জিনিস মনে রাখবেন যে আপনার দরকারটা কি। আপনার দরকার হচ্ছে ক। তো যেটা দরকার সেটাকে সাধারণত বামে রাখলে সুবিধা হয়। তো আমরা এই জিনিসটা একটু করার চেষ্টা করি। কি করব? ফার্স্টেই আমরা আড়াআড়ি যদি গুণ চিন্তা করতে চান করতে পারেন। দেখেন এই অংশটার সাথে এই অংশটা কি হয়? গুণ হয়। তো আমরা এটা নিলাম 19 প্লাস রুট ক ইন্টু 19 মাইনাস, আর 7 আর একে গুণ করলে 7 অক্ষে 7। বুঝলেন? আপনি জাস্ট আড়াআড়ি গুণ করছেন, যেটাকে ক্রস গুণ বলি আমরা। এবার আমার তো দরকার কয়ের অংশ, তাহলে এটা কি করে এখানে, এটা কি এই পাশে পাঠায় দেন। 7 এই অংশটা এখানে গুণ, পুরোটা ওই পাশে গেলে ভাগ হইল। এখন আমার এখানে ব্র্যাকেট না দিলেও চলে, এই অংশটা আমার এখানে দরকার নেই, এই অংশটাকে ওই পাশে পাঠাইতে পারেন। তার আগে আপনি যে কাজটা করতে পারেন সুবিধার জন্য, এই জায়গার নিচে দেখেন কি আছে, মানে হচ্ছে কি আমাদের যে নিচে যে বর্গমূল সংখ্যা আছে না, এই বর্গমূল সংখ্যাগুলোকে আগে
সাধারণ করতে হবে। একটু আগে যেটা করে আসছেন, আমি ফাস্ট করে যাচ্ছি, খুব ডিটেলসে ব্যাখ্যা করব না, আপনারা একটু আগেরটা বুঝে নিন। এখানে যা আছে আমরা জানি, ঠিক তার বিপরীত চিহ্ন বিশিষ্ট একটা পদ আনতে হবে। তাহলে ছিল মাইনাস, আনবো আমরা প্লাস। ঠিক এই জিনিসটাকে আবার উপরেও লিখতে হবে। আর সাইড নোট দিতে হয় কি, হর ও লবকে এই অংশ দ্বারা কি করে গুণ করে, উভয় পক্ষ বলা যাবে না। এবার পরের লাইনটা আসতেছি। পরের লাইনটা যদি আমরা দেখি, এখানে পাবো 19 প্লাস রুট ক সমান সমান উপরে পাচ্ছে 7 রুট 19 প্লাস রুট 12, আর নিচে সেম সূত্র এ প্লাস বি মাইনাস বি। এ প্লাস বি আর এ মাইনাস বি সূত্র কি, এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সো অ্যাপ্লাই করেন, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে সূত্র ফেলে দিলেন। ফেলার সাথে সাথে আপনি একটু খেয়াল করেন, এখানে 19 প্লাস রুট ক 7 রুট 19 প্লাস রুট 12, এখানে স্কোয়ার রুট হয়ে গেলে 19 12। আপনি এখানে দেখেন কত থাকে, 7 থাকে। উপরে যা ছিল সেটা লেখেন, এটা হচ্ছে গিয়ে হিসাব, এটা কাটা গেল। এ পাশেরটা লিখে যান, 19 প্লাস রুট ক। তাহলে পাচ্ছি আমরা হচ্ছে গিয়ে 19 প্লাস রুট ক, এখানে পাচ্ছি 19 প্লাস রুট 12। এখানে কিন্তু বোর্ডের এমনিতে কালো দাগ, এটা আর এ পাশে দরকার নেই, এখন ওই পাশে নিয়ে যান। রুট 19 প্লাস রুট 12, এটা প্লাস ওই পাশে যা মাইনাস, তাহলে কি হলো, এটার এটা বিয়োগ হয়ে গেল না? আপনারা কাটাকাটি দেন না, আমি বোঝানোর জন্য। এটার এটা উঠে গেছে। এখন পরে রইল কি, রুট ক আর রুট 12, দুই পাশেই তো রুট আছে, তো রুট উঠাই দেন না, তাহলে তো কয়ের মান 12 হয়ে গেল। দেখেন এই যে ইকুয়েশনটা করছেন, ইকুয়েশন আমি সাধারণত পছন্দ করি সহজ করে করার জন্য। আমি বলি ইকুয়েশনের জন্য কোনো ফিক্সড রুলস নাই, আপনি যে আপনার মতো যে কোনো নিয়ম করতে পারেন। আপনার ক্লাসে ম্যাডাম শিখাইছে, আপনার বাসায় বড় ভাই বড় বোন মা বাবা শিখাইছে, সেই নিয়মটা যদি সহজ হয়ে এসছে, আপনি ভালো পারেন, সেটা করেন, আমার আপত্তি নেই। কিন্তু আমি আপনাকে পরামর্শ দেবো, ইকুয়েশন আপনি সবসময় নিজের মাথা খাটাবেন। ইকুয়েশন করার সময় কোনো লাইন সাধারণত স্কিপ করবেন না, যদি আপনি ভালো করে না বুঝে থাকেন। আগে বুঝবেন সুন্দর করে, তারপরে স্কিপ করবেন। দরকার পড়ে ইকুয়েশনগুলোকে 2-3 লাইন বেশি করেন, সমস্যা কোথায়? বেশি করে তো অপরাধ না, অপরাধ হচ্ছে না বোঝাটা। আপনি না বুঝে করলে সেটা অপরাধ। সো আপনি আগে বোঝেন সুন্দর করে, তারপর লাইনগুলো একটা স্কিপ করলে ভালো, না করলে নাই। ওকে, আশা করি বুঝছেন। তাহলে এখানে আমি আরেকবার একটু সামার আপ করে দিই কী করছে কোথায়। আমরা যদি এখানে দেখি, প্রথমে রাশিটা উঠাইছি, কয়ের মান বের করবো, তাই আর গুণ করছি, এটার সাথে এটা গুণ করলাম, 1-এর সাথে 7 গুণ করে 7 7। এটা আমাদের এখানে দরকার নেই, শুধু কযুক্ত পদ দরকার, তাই এটা গুণ ও পাশে নিয়ে ভাগ করছি। আমরা সাথে সাথে দেখছি এই পাশে নিচে যেটা আসছে এটা বর্গমূল রাশি, তো বর্গমূলকে অপসারণ করার জন্য আমরা ঠিক বিপরীত একটা রাশি আনছি, সেটাকে আবার উপরে দিয়ে দিছি। সাথে সাথে নিচে সূত্র ফেলছি, এ প্লাস বি মাইনাস বি মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, রুট স্কোয়ার উঠে গেছে, উপরে যা ছিল তাই আছে। এখন বিয়োগ করে 7 হয়েছে, 7 কাটাকে দেন, কত সহজ হয়ে গেছে না? আর আপনি যদি অন্য যে কোনোভাবে যান এই ইকুয়েশনটা, আপনি পেছে করবেন। এবার এটা প্লাস এ পাশে ও পাশে গিয়ে মাইনাস, তাহলে এটা কাটা গেল, পরে রইল এটা, দুই পাশে রুট উঠায় দেন, তাহলে কয়ের মান 12। সহজ হিসাব। পরেরটা চলে যাব। এখন আমরা 40 পৃষ্ঠার একক কাজের যে লাস্ট অঙ্কটা আছে সেটা করব। সরল করতে বলছে, এটা সরল করতে গিয়ে অনেকে অনেকভাবে করে, আমি আপনাদেরকে একটু সহজভাবে একটা জিনিস বলি। প্রথম কথা মনে রাখবেন, কোনো পদের নিচে অমূলজ সংখ্যা মানে ওই যে রুটধারী সংখ্যা থাকতে পারবে না, এ ধরনের সংখ্যা, তাহলে এদেরকে অপসারণ করবেন সরল করার সময়। দেখেন ক্লাস 8-এ পড়েন, আপনাকে যদি মানুষ এভাবে শিখাইতে চায় যে আপনি এখন কলেজে উঠে গেছেন, তাইলে হবে না। আপনাকে বুঝতে হবে স্টেপ বাই স্টেপ, বেসিক থেকে। তাহলে এই জায়গায় আপনাকে এই রুটটা সরাবেন। এটা সরানোর জন্য আপনাকে কি শেখানো হয়েছে? এই ঠিক এর বিপরীত একটা রাশি নিয়ে আসেন, তাহলে এটা নিলেন, আবার সাথে সাথে সেটাকে তো উপরেও দিতে হবে, তাই না? তো আপনি উপরে দিয়ে দিলেন। একইভাবে এই পাশেও তো তাই করতে হবে আপনাকে, যা আছে তার বিপরীত একটা নিয়ে আসেন। আবার কি করবেন, এখানে হচ্ছে কি আপনি এটা লিখে দেন। এখন সাইড নোট দেওয়াটা হচ্ছে একটু বিপদ। সাইড নোট দিতে গিয়ে আপনি কীভাবে লিখবেন আমি বলি। প্রথম পদে হর ও লবে কত দ্বারা গুণ করছেন? 9 প্লাস রুট 3 প্লাস না মাইনাস, সরি, প্রথম পদে লব হরে এত দ্বারা গুণ করে, সেম একইভাবে লিখবেন। ও দ্বিতীয় পদে লব হরে কত দ্বারা? 3 - 2 দ্বারা গুণ করে। ভাষাগুলো ঠিকঠাক লিখে নিই, না পুরোটা লিখে নিই। তাহলে এই যে কথাটা লেখা শেষ, ওই কথাটা বলার পরে এখন কিন্তু আপনার জন্য সহজ হয়ে গেছে। কারণ কি দেখেন, আপনি এখানে উপরে যা আছে তাই রাখেন, উপরে কোনো কাজ করার দরকার নাই। নিচে এ প্লাস বি মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সেমভাবে উপরে এটা যা আছে তাই রাখেন, এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার।
খুব গভীর থেকে আলোচনা করতে না, কারণ এই জিনিসগুলো আমার আলোচনা করা আছে আগের লেকচারগুলোতে। তাহলে 9-এর উপর স্কোয়ার মানে 9 9 81, স্কোয়ার রুট উঠে গেলে শুধু 3, 3 মাইনাস কত 2, 3 3 9, স্কোয়ার রুট উঠে গেলে কত 2। তাহলে এই যে হিসাবটা এখন আপনি এটাকে কী করবেন, বিয়োগ করবেন। আমি সাইড নোটটা মুছে দিচ্ছি, আপনারা তো আশা করে লিখেই নিছেন। এখানে লসাগু থেকে আপনাদেরকে আরেকবার একটু ব্যাখ্যা করে শোনাই, কারণ আমাদের সাধারণ শিক্ষার্থী সবার যে সমস্যাটা হয়, লসাগু সামনে আসলে আমরা হয়ে যাই যে আল্লাহ কেমনে কী হবে, পরে কার সাথে কে গুণ হবে। এই জায়গাটা সিম্পলি একটা জিনিস মনে রাখবেন, দুইটা যদি জোড় সংখ্যা হইতো তাহলে বড় যেটা ওইটাই লসাগু হয়, মানে কিছু সময় কৌশলে কাজ করতে হয়। দুইটাই যদি বিজোড় সংখ্যা হইতো তাহলে ভাগ গেলে সাধারণত বড়টাই বসতো লসাগুতে। যেহেতু একটা জোড় একটা বিজোড়, তাহলে এই দুইটার গুণফল বসবে সরাসরি, এটা জোড় এটা বিজোড়, তো আপনি এটা গুণ করে এটা লসাগু বসাইছেন, তাই তো। এখন দেখেন আপনি এই দুইটার গুণফল যেহেতু লসাগু, তাহলে চিরাচারিত যে নিয়ম, এটা দিয়ে এটাকে ভাগ করে সেই ভাগফল দিয়ে এটাকে গুণ করা, একই তো কথা। আপনি কি করবেন, আড়াআড়ি গুণ করবেন, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ দিয়ে বসায় দেবেন, তাহলে তো সময় বেঁচে গেল, তাই না। তাহলে 7 দিয়ে এটাকে গুণ করলাম, 78 দিয়ে এটাকে গুণ করলাম, পরে কি করলাম, সংখ্যার সাথে সংখ্যা গুণ, এটা অমূলদ সংখ্যা তাই তার সাথে গুণ হবে না, পাশাপাশি থাকবে। এটার সাথে এটা গুণ করবেন, এটার সাথে অমূলদ সংখ্যা পাশাপাশি থাকবে। এরপরে এটা আর এটা স্বাভাবিক সংখ্যা তাই এদের যোগ করে ফেললাম, এটা √3 তাই রইল, এটা √2 তাই রইল, কারণ এটা √3 √2 আলাদা জিনিস, একই হলে যোগ বিয়োগ করতাম, আলাদা তাই পাশাপাশি থাকবে, এটাই অ্যান্সার। আশা করি বুঝছেন। চলেন পরেরটায় যাই। তাহলে 40 নম্বর পৃষ্ঠার সকল একক কাজ শেষ করলাম। এখন চলেন আমরা 45 পৃষ্ঠায় যাই। 45 পৃষ্ঠাতে ওনারা একটা ছক দিয়েছেন 2.3-এ। ওই ছকটাতে হেডিং দিয়ে রাখছেন পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা, সসীম দশমিক, অসীম দশমিক, অমূলদ সংখ্যা। জিনিসটা আসলে কি সেটা আমি বুঝাই। ধরেন প্রথমে যেমন দিছে 2, তো 2 দেওয়ার পরে অনেকগুলো অপশন আছে না, টোটাল 1 2 3 4 5টা অপশন। তো এই 5টা অপশনের প্রথমটা কি পূর্ণ সংখ্যা বলছে, তাহলে তারপর হচ্ছে ভগ্নাংশ সংখ্যা, পুরো কথাটা লিখলাম না, সসীম দশমিক, অসীম দশমিক, তারপর হচ্ছে অমূলদ সংখ্যা। এই যে ব্যাপারটা 2 দিল ওরা, তাহলে এই 2 সংখ্যাটা কোন ধরনের সংখ্যা সেই জায়গায় টিক চিহ্ন দেবেন। 2 তো পূর্ণ সংখ্যা, তাহলে এখানে টিক চিহ্ন, মানে এই 5 ধরনের সংখ্যার মধ্যে এটা কোন ধরনের। এরপরে তো ফাঁকা রাখছে, ওই জায়গা ধরেন আপনি একটা সংখ্যা নেবেন, কত নিছেন 5.3 নিছেন, আপনি নিলেন ইচ্ছা মতো, কোনো সমস্যা নেই। নেওয়ার পরে এটা কোন ধরনের সংখ্যা সেটা একটু বলেন। 5.3 আপনি একটু তাকায় দেখলে দেখবেন এটা হচ্ছে সসীম দশমিক সংখ্যা, কারণ দশমিকের পরে গণনা করা যায়। তাহলে এটাকে আপনি বলবেন অবশ্যই, সরি এখানে না, এখানে টিক চিহ্ন দেবেন যে সসীম দশমিক সংখ্যা। একইভাবে ওরা একটা দেশে 3/5, তো আপনি এটাকে ক্যালকুলেটারে ভাগ করে দেখেন না কত হয়, ভাগ করে যদি দেখেন সসীম তাহলে সসীম, অসীম হলে অসীম। এভাবে আপনি আরেকটা দিয়ে দিতে পারেন, হচ্ছে কি ধরেন এরকম কি দিবেন যে এটা কি, অথবা যেহেতু অমূলদ আছে আপনারা এখানে নিতে পারেন √2, এটা কি হবে, অমূলদ সংখ্যার ঘরে টিক চিহ্ন হবে। এইভাবে আপনি 45 নম্বর পৃষ্ঠার ছক 2.3 কমপ্লিট করতে পারবেন আশা করি ইনশাল্লাহ। আমরা এখন চলে যাব সবচেয়ে মজার ব্যাপার, অনুশীলনীর অঙ্কে। অনুশীলনীতে টোটাল অঙ্ক আছে 9টা, আমরা 9টাই সলভ করবো ইনশাল্লাহ। তাহলে আমরা এখন 45 নম্বর পৃষ্ঠা থেকে অনুশীলনী শুরু হয়েছে, অনুশীলনীর সমাধান শুরু করি। অনুশীলনীতে অঙ্ক আছে টোটাল 1 থেকে 9টা, চলেন দেখি কতগুলো করা যায়। 1 নম্বর প্রশ্ন আমি আপনাদের সামনে একটু পড়ে শোনাই, আপনারাও বইটা একটু সামনে নিয়ে দেখেন। ক্রিয়া প্রতিযোগিতায় একটি মজার খেলা হলো দীর্ঘ লাফ। ধরা যাক তোমাকে দীর্ঘ লাফ প্রতিযোগিতায় 10 মিটার দূরের একটি দেয়াল ছুঁতে হবে, অর্থাৎ দীর্ঘ লাফ প্রতিযোগিতায় তোমাকে যে জায়গা দাঁড় করাইছে এই জায়গা থেকে 10 মিটার দূরে একটা দেয়াল ছুঁতে হবে, কিন্তু তুমি প্রতি লাফে শুধু অর্ধেক পথ যেতে পারবা। যেমন প্রথম লাফে 10/2 মানে 5 মিটার যাইতে পারবা। এরকম করে গেলে দেয়ালটি ছুঁতে কত লাফ দিতে হবে তোমাকে সেটা বের করতে হবে। অর্থাৎ এখান থেকে 10 মিটার দূরে ধরো একটা দেয়াল আছে, তোমাকে বলা হয়েছে তো তুমি ওই দেয়ালটা ছুঁইতে পারবা লাফ দিয়ে দিয়ে গিয়ে, প্রথম লাফে যতটুকু যাইতে পারবা সেটার পরিমাণ বলছে যে অর্ধেক পরিমাণ যাইতে পারবা, তাহলে 10-এর অর্ধেক, তারপরে যদি এরপরে লাফ দাও তাহলে সেটা যাইতে পারবা আবার 5-এর অর্ধেক, এভাবে। তাহলে প্রথমে কিভাবে শুরু করা যায়, এই অঙ্কটা যখন শুরু করবো তখন ফার্স্টে কিছু কথা বলে নিতে হবে। সেই কথাগুলো কি আমি একটু বলে দিচ্ছি, লিখে নিতে পারো। যে একটি ক্রীড়া প্রতিযোগিতায় দীর্ঘ লাফে একটি জনপ্রিয় খেলা, একজন প্রতিযোগীকে 10 মিটার দূরের দেয়াল ছুঁইতে হইলে প্রতি লাফে অর্ধেক পথ অতিক্রম করতে পারবে, এই শর্তে কতগুলো লাফ প্রয়োজন পড়বে সেটা বের করতে হবে। এই কথাটা তুমি বের করে পুরো সামারিটা লিখে দিলা। আর যদি মনে করো যে না আমার এই কথা মনে থাকবে না, তাহলে তুমি অন্তত এইটুকু লেখো যে লাফ প্রতিযোগিতায় একজন প্রতিযোগী প্রতি লাফে অর্ধেক দূরত্ব অতিক্রম করতে পারে, এই কথাটা লিখে তারপরে শুরু করবা। সেটা কি, প্রথম লাফে
যায়, অথবা এটা লিখতে পারো প্রথম লাফে অতিক্রান্ত দূরত্ব, কোনো সমস্যা নেই। কত মিটার? 10 মিটার ভাগ 2, তাইলে সে পাবে 5 মিটার। এভাবে তারপরে আসে হচ্ছে গিয়া দ্বিতীয় লাফে যায় 5কে 2 দিয়ে ভাগ করো, তার মানে কত? 2.5 মিটার। তৃতীয় লাফে যায় 2.52 মিটার। তাহলে তোমাকে হচ্ছে গিয়া ক্যালকুলেটার সরাসরি তুমি যে কাজটা করবা, প্রথমে 10 লিখে 2 দিয়ে ভাগ, তারপর ওটাকে 2 দিয়ে ভাগ, এভাবে কন্টিনিউ করবা, তারপরে এটাকে 2 দিয়ে ভাগ, তাহলে এটা হবে 1.25 মিটার। চতুর্থ লাফে যায় 1.25 ভাগ 2 মিটার, কত হয়? 0.625 মিটার। পঞ্চম লাফে যায় 625 ভাগ 2, 2 দিয়ে ভাগ দিলে পাবো 0.3125। এভাবে তুমি যদি টোটাল মানে যাইতে থাকো, আমরা সরাসরি 9 নাম্বার লাফ দেখি। 9 নাম্বার লাফে যায়, তুমি সব করে আসবা, পঞ্চম করলাম, ষষ্ঠ করবা, সপ্তম করবা, অষ্টম করবা। আচ্ছা আমি একটু সংক্ষেপে লিখে দিই, না হলে সমস্যা। ষষ্ঠতে যাবে হচ্ছে গিয়া এটা ভাগ 2, তাহলে হচ্ছে গিয়া সরাসরি কত? 2 0.3125 পাওয়া যাবে হচ্ছে গিয়ে ফলাফল 0.15625। তারপরে কত নাম্বার? সপ্তম নাম্বার লাফে যাবে, আমি শুধু ফলাফল লিখি, তোমরা এটা ভাগ করে নিও। কত আসবে? 2 দিলে 0.07825 মিটার। অষ্টম লাফে যাবে, আবার এটাকে এখানে নিয়ে এসে বসাবা, 2 দিয়ে ভাগ দিবা, কত আসে? 0.0390625 মিটার। নবম লাফে যাবে, কত দূর পর্যন্ত যাব ব্যাখ্যা করতেছি, একটু ধৈর্য ধরেন। আবার 2 দিয়ে ভাগ দেন, 0.01953। তারপর আসেন দশম লাফে, আবার এটা এনে উপরে লেখেন, তারপর 2 দিয়ে ভাগ দেন, 2 দিয়ে ভাগ দিলে পাচ্ছি 0. এটা বোর্ডের কালো দাগ, 0.00975 এত মিটার। আর লেখা দরকার নেই, 10 পর্যন্ত লিখলি না। তাহলে এখানে একটা জিনিস তুমি খেয়াল করো, তুমি 10 মিটার দূরত্বে একটা দেয়াল ছুঁইতে গেলে প্রতি লাফে যেহেতু অর্ধেক যাইতে পারো, একবার লাফ দিলে 5 মিটার, আবার লাফ দিলে, এইভাবে তুমি 10 বার লাফ দিয়ে যে সংখ্যাটা পাচ্ছ সেটা 0.00975। লক্ষ্য করে দেখো দশমিকের পর 2টা শূন্য চলে আসছে, যেটা একদমই শূন্যের কাছাকাছি ধরা যায়। অর্থাৎ এই যে লাফ দিয়ে দিয়ে তুমি যাচ্ছ অর্ধেক অর্ধেক হিসাব করে, এভাবে চিন্তা করে তুমি 10টা লাফ দেওয়ার পরে দেয়াল ছুঁইতে পারবা না, এটা সত্য, কিন্তু দেয়ালের খুবই কাছাকাছি অবস্থান করবা। এই জন্য তুমি এরপর আর দেখানোর দরকার নাই, তখন তুমি বলে দিবা। শূন্যের কাছাকাছি কেন বললাম, এখানে একটা প্রশ্ন আসে, তুমি তো লাফ দিয়ে এগিয়ে যাচ্ছ দেয়ালের কাছাকাছি, দেয়ালে যত কাছে চলে যাবে ততই তো শূন্যের কাছে যাবা। তো এইটা দশমিকের পরে ডাবল শূন্য থাকা মানে শূন্যের অনেক কাছে বোঝায়। তাহলে যখন তুমি 10টা লাফ দিবা, দেয়াল থেকে তুমি খুব বেশি দূরে থাকবে না, অনেক কাছে থাকবা। তাহলে 10টা লাফ যখন তুমি দিয়ে ফেলবা, তখন তুমি দেয়ালের অনেক কাছে থাকবা। এই জন্য এরপর আর দেখানোর দরকার নেই, তখন তুমি শুধু বলে দেবা যে 10টি লাফ সম্পন্ন করার পরে প্রতিযোগী দেয়াল ছুঁতে না পারলেও দেয়ালের খুবই কাছাকাছি থাকবে। সুতরাং বলা যায় অসীম সংখ্যক লাফ দিয়ে লোকটি দেয়াল ছুঁইতে পারবে। অসীম কেন? কারণ এইটা কখনোই শেষ হবে না। ভালো করে বুঝে, যেভাবে চলতেই থাকবে অসীম সংখ্যক পর্যন্ত। আসলে ওরা এটাই জানতে চাইছে, যেহেতু অসীম সংখ্যক পর্যন্ত চলতে থাকে, তাহলে তুমি বলবা প্রতিযোগী অসীম সংখ্যক লাফ দিয়ে দেয়ালটি ছুঁইতে পারবে। আশা করি বুঝতে পারছেন, লিখে নিন। এবার কোশ্চেন নাম্বার 2 চলে যাব আমরা। 2 নম্বর প্রশ্নটা তাহলে আমরা এখন একটু পড়ি, আপনারা একটু দেখেন। একটি বর্গাকার আম বাগানে 1369টি আম গাছ আছে। বাগানের দৈর্ঘ্য প্রস্থ উভয় দিকে সমান হলে দৈর্ঘ্য প্রস্থ উভয় দিকে সমান সংখ্যক আম গাছ থাকলে প্রত্যেক সারিতে গাছের সংখ্যা যুক্তি সহকারে উপস্থাপন করে, এই শব্দটার একটা গুরুত্ব আছে, যুক্তি সহকারে উপস্থাপন করে দৈর্ঘ্য প্রস্থে দুটি গাছের মধ্যে দূরত্ব 100 ফুট, অর্থাৎ 2টা গাছের মধ্যবর্তী দূরত্বটা হবে 100 ফুট। বাগানের ক্ষেত্রফল আনুমানিক কত হবে বলে তুমি মনে করো? এই জায়গাটায় আমরা একটু অঙ্কটা শুরু করি, এটা লিখতে লিখতে বুঝতে হবে ভালোভাবে। খেয়াল করেন কোশ্চেন নাম্বার 2। ধরি দৈর্ঘ্য বরাবর গাছের সংখ্যা xটি, প্রস্থ বরাবর গাছের সংখ্যা কয়টি?
এটাও সমান, তাও এক্সটি লিখতে হবে, তাই না? কারণ ওরা যেহেতু বলছে দৈর্ঘ্য এবং প্রস্থে সমান সংখ্যক গাছ লাগাতে হবে, তাহলে যদি তুমি দৈর্ঘ্য বরাবর ধরো এক্সটি, প্রস্থ বরাবর কি ওয়াইটি ধরবা? এক্সটি তো ধরবা। তাহলে এখন আমরা বলতে পারি সুতরাং মোট গাছের সংখ্যা হবে এক্স ইন্টু এক্সটি, মানে হচ্ছে এক্স স্কোয়ারটি। এখন প্রশ্ন মতে একটু খেয়াল করেন, আপনি গাছের সংখ্যা ধরে পাইছেন এক্স স্কোয়ারটি, আর ওরা পাইছে 1300, কতগুলো বলছে ওরা? 1369টি, 1369টি। তাহলে এখানে আপনার স্কোয়ার থাকলে কি হয়, আমরা বেসিক শিখে আসছি, এটা হয় আপনি সরাসরি ক্যালকুলেটার উঠায় দেখবেন রুট 1369 মানে 37টি। তার মানে দৈর্ঘ্য বরাবর কয়টা গাছ লাগানো যাবে? 37টা। প্রস্থ বরাবর কয়টা গাছ লাগানো যাবে? 37টা। এই জায়গাটা একটু ভালো করে বুঝবেন। এখন প্রশ্ন হচ্ছে তাহলে বাগানের দৈর্ঘ্যর প্রস্থ কত হবে? এইটা হচ্ছে ইন্টারেস্টিং পয়েন্ট। দেখেন আপনার কাছে যদি একটা বাগান থাকে, আমরা এখানে বাগানটা বুঝি একটু। ধরেন আপনার বাগানের এই বরাবর গাছ লাগাইছেন টোটাল 5টা, এদিকেও লাগাবেন টোটাল 5টা, 1 2 3 4 5। এখন এই জায়গাটা সমস্যাটা কি ঘটে জানেন? দেখেন আপনি যখনই এদিকে 5টা হচ্ছে 1 2 3 4 5, এদিকে 1 2 3 4 5, সব দিকেই 5টা করতে গিয়ে একটা গাছ কমন হয় না? আচ্ছা, এটা একটু ভালো করে খেয়াল রাখেন যুক্তি সহকারে কথাটার অর্থ বোঝার জন্য। এখন আপনি ধরেন দৈর্ঘ্য বের করবেন, আপনার গাছ আছে 5টা, 1 2 3 4 5, আপনার প্রত্যেকটা মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 100 ফুট করে, 100 ফুট করে দূরত্ব। তাহলে আপনি দেখেন তো দূরত্ব কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা, গাছ লাগাইছেন 5টা, দূরত্ব হচ্ছে 4টা। তার মানে গাছ যতগুলো থাকবে দূরত্ব কিন্তু এক কোণ নির্দেশ করবে, এটা ভালো করে বুঝেন। কারণ আমি দূরত্ব দিয়েই দৈর্ঘ্য বের করব। আমার গাছ ছিল টোটাল 37টা, আপনি ডিস্টেন্স পাবেন 36টা। তাইলে আপনি বলতে পারেন বাগানের দৈর্ঘ্য কত হবে? 36 ফুট, 36 ইন্টু 100 ফুট। এখন প্রশ্ন হচ্ছে স্যার কীভাবে? প্রত্যেক মানে ওদের ভাষা অনুযায়ী যে দুইটা গাছের দূরত্ব হচ্ছে 100 ফুট, তাহলে 2টা গাছের দূরত্ব যদি 100 ফুট হয়, এরকম দূরত্ব আমার হাতে কয়টা আছে? 36টা। দৈর্ঘ্য বরাবর 36টা দূরত্ব, প্রত্যেক দূরত্ব 100 করে, তাইলে আমি লিখব 36 ইন্টু 100 ফুট। ভালো করে বুঝেন এই 36টা কেন লিখছি, আমি আবার একটু বলি 36 কেন লিখছি। এখানে যেহেতু 37 আসছে, আপনার বুঝতে হবে 37টা গাছ লাগানো আছে, 37টা গাছ থাকলে তাদের দূরত্ব 36টা হয়। কীভাবে? এই যেখানে স্পষ্ট করে বলছি, এই জায়গা থেকে আপনি যদি 5টা গাছ দেখেন, 5টা গাছ লাগাইলে দূরত্ব কয়টা হয়? 1 2 3 4। এরকমই যতগুলো গাছ সংখ্যা হবে একটা কোণ হবে দূরত্ব, আপনি আরও দেখে নিতে পারেন। তাহলে এখানে আমরা পাইলাম বাগানের দৈর্ঘ্য 3600 ফুট, 36 এত ফুট। বাগানের প্রস্থ সেম, কত পাবো? এখানে বাগানের প্রস্থ পাবো 36 ইন্টু 100 ফুট, তার মানে 3600 ফুট। সুতরাং বাগানের ক্ষেত্রফল এই দুইটার কি হবে? গুণ হবে। বর্গ ফুট। আপনি গুণ করে দেবেন 3600 ইন্টু 3600, কত আসে? 1 2 9 6, তারপরে হচ্ছে গিয়ে 4টা শূন্য, বর্গ ফুট। এটাই হচ্ছে আপনার অ্যান্সার। তার মানে আমাদের বাগানের যে ক্ষেত্রফল সেটা হচ্ছে কি এত বর্গ ফুট। আশা করি বুঝতে পেরেছেন। একটু সামারি করে আধা মিনিটের মধ্যে আপনাকে বলা হয়েছিল একটা বাগান আছে আপনার কাছে, টোটাল আম গাছ লাগানো আছে হচ্ছে গিয়ে 1369টি, আর ওই বাগানের দৈর্ঘ্য বরাবর এবং প্রস্থ বরাবর সমান সংখ্যক গাছ লাগানো যায়। তাহলে সেই বাগানের ক্ষেত্রফলটা বের করতে বলছে। সেই ক্ষেত্রে আপনি বাগানের দৈর্ঘ্য ধরছেন এক্স, যেহেতু দৈর্ঘ্য প্রস্থ সমান তাই প্রস্থটাও এক্স হয়েছে, ক্ষেত্রফল এক্স স্কোয়ার। এটাকে বর্গের সাথে কম্পেয়ার করা যায়, আমি আর পেঁচাই নিই। তাহলে প্রশ্ন মতে আপনার মোট গাছের সংখ্যা এক্স স্কোয়ার আপনি বলছেন, আর প্রশ্নে বলছে মোট গাছের সংখ্যা 1369, তাহলে আপনারটা আর ওইটা সমান সমান লিখবেন। এখানে একটা কনসেপ্ট সারা জীবন মনে রাখবেন, একই জিনিস আপনি যদি ভিন্নভাবে প্রশ্নে লেখেন আর প্রশ্নে যদি প্রশ্নকর্তা অন্যরকম দিয়ে থাকে, তাহলে এই দুটো পরস্পর প্রশ্নের মতো সমান লেখা যায়। যেমন আমরা বলছি গাছের সংখ্যা এক্স স্কোয়ার, ওরা বলছে 1369, তাহলে এই দুটো পরস্পর সমান লিখছি। এখান থেকে আমি পাচ্ছি এক্স এর মান 37টি। এখন এক্স এর মান 37 মানে হচ্ছে
এক সারিতে গাছ লাগানো আছে 37টা, তাহলে 37টা যদি গাছ লাগানো থাকে সেই 37টা গাছের দূরত্ব কয়টা? এটা একটি খুব সূক্ষ্ম ব্যাপার যেটা আমরা কমন সেন্সে বুঝি, কিন্তু আমাদের ওইভাবে লাগে না, যে কারণে আমরা খেয়াল করি না। আপনার গাছ যতগুলা থাকে, দেখেন ধরেন আপনি এই জায়গায় গাছ লাগাইছেন টোটাল এভাবে এই কয়টা 1 2 3 4 5 6 7টা, তাহলে ডিস্টেন্স কয়টা? এই একটা 1 2 3 4 5 6 গাছ লাগাইলেন 7টা, ডিস্টেন্স কয়টা? 6টা না? তার মানে যতগুলা গাছ এক সংখ্যক কম ডিস্টেন্স হয়, অর্থাৎ আমাদের 37টা গাছ আছে এক সারিতে, তাহলে ডিস্টেন্স অর্থাৎ দূরত্ব হিসাব করলে 36টা হচ্ছে। আর প্রতি দূরত্বের মান ওরা বলছে যে প্রত্যেকটা দূরত্ব হবে 100 মিটার, তাই বলছে বাগানের দৈর্ঘ্য 36 × 100 3600, প্রস্থ সেমভাবে 36 × 100 3600, তাহলে ক্ষেত্রফল দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে পেয়ে গেলাম। আশা করি এটা বুঝছেন। 3 নম্বর কোশ্চেনে চলে যাচ্ছে আমরা। 3 নম্বর কোশ্চেনে বলছে 1 থেকে 100 পর্যন্ত সকল পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল ও পূর্ণ ঘন সংখ্যার ঘনমূল, অর্থাৎ পূর্ণবর্গ সংখ্যা যেই সংখ্যা আমি বারবার কিন্তু উচ্চারণ করছি এর আগের ক্লাসগুলোতেও, পূর্ণবর্গ সংখ্যা যেমন 1 4 2 2 4 3 3 9, তারপর 4 4 16, এগুলো কীভাবে খুঁজে বের করা যায়? আপনি সহজ করে চিন্তা করবেন, একটা সংখ্যাকে বর্গ করে ধরবেন, যেমন 1 এর উপর স্কোয়ার মানে 1, 2 এর উপর স্কোয়ার মানে 4, 3 এর উপর স্কোয়ার মানে 9, 4 এর উপর মানে 16, 5 এর উপর মানে 25, 6 এর উপর মানে 36, এইভাবে আপনি সবগুলো পূর্ণবর্গ সংখ্যা পাবেন। তাহলে কিভাবে লেখা যায়? আপনি এটা লিখবেন, এখানে লিখবেন 1 থেকে 100 পর্যন্ত পূর্ণবর্গ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা কারা কারা এটা খুঁজে বের করবেন। 1 আছে, তারপরে 2 এর উপর বর্গ দেন 4, তারপরে হচ্ছে গিয়া 3 এর উপর বর্গ দেন 9, তারপর 4 এর উপর বর্গ দেন 16, 5 এর উপর বর্গ দেন 25, 6 এর উপর বর্গ দেন 36, 7 এর উপর বর্গ দেন 49, 8 এর উপর বর্গ দেন 64, 9 এর উপর বর্গ দেন 81, 10 এর উপর বর্গ দেন 100। এগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। এখন প্রশ্ন হচ্ছে এই পূর্ণবর্গ সংখ্যা এগুলোর বর্গমূল বের করতে বলছে, তখন আপনি লিখবেন সুতরাং 1 এর বর্গমূল সমান সমান √1 = 1, তারপরে 4 এর বর্গমূল √4 তার মানে কত? 2, ক্যালকুলেটর ইউজ করতে পারবেন, সমস্যা নাই। 9 এর বর্গমূল √9 আচ্ছা দেখায় দেই কীভাবে, 3 3 9, স্কোয়ার রুট কাটা গেলে 3। একইভাবে 9 এর পরে কত লিখছেন? 16, 16 এর বর্গমূল 16, এটাকে ভাঙাইলে কত হয়? 4 এর উপর স্কোয়ার, তার মানে স্কোয়ার রুট কাটা গেলে 4। এই জায়গায় কিন্তু এরকমই ছিল, তাহলে 2 এর উপর স্কোয়ার 2, 16 পর আসতেছে হচ্ছে গিয়া 25, তাহলে 25 এটাকে ভাঙানো যায় 5 এর উপর স্কোয়ার মানে 5। একইভাবে আসতেছে হচ্ছে গিয়া, না লিখি সরি, তাহলে এখানে আমরা পাচ্ছি হচ্ছে গিয়া কত? 25 36, ওই একইভাবে 36 এর বর্গমূল সমান সমান √36, তাহলে আমরা পাবো 6 6 36 মানে 6। তারপরে পাচ্ছি 49 এর বর্গমূল 49, 7 এর উপর স্কোয়ার 7, তারপর লিখবেন হচ্ছে গিয়ে 64 বর্গমূল 64, 8 স্কোয়ার 8, 81 বর্গমূল 81 বর্গমূল কত হবে? 9 9, তারপরে 100 এর বর্গমূল, তাহলে পাচ্ছেন 100, 10 এর উপর স্কোয়ার আর এদিকে 10। তাহলে ওদের ভাষা ছিল 1 থেকে 100 পর্যন্ত পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল, পূর্ণ ঘন সংখ্যার ঘনমূল। তাহলে পূর্ণবর্গ সংখ্যা যেগুলো সেগুলো আগে লিখছি, তারপরে তাদের বর্গমূল বের করে দেখাইছি, তারপরে আমরা এখন ঘনমূলে যাব। চলেন, পূর্ণ ঘন সংখ্যা কীভাবে বের করা যায়? এটা আরও সহজ। পূর্ণ ঘন সংখ্যাগুলো বের করবেন। 1 এর কিউব মানে 1, 2 এর কিউব মানে 8, মানে আপনি কিউব করে করে লিখবেন তাহলে সহজ হয়। 3 এর কিউব মানে 27, আপনার হাতে ক্যালকুলেটর থাকবে না, আপনি কী করবেন? এটা চালাকি, কিছু কিছু সময় চালাকি করবেন। তো ধরেন 3 এর কিউব করলে কত হয়? আপনি পাওয়ার 3 দিয়ে দেখলেন এত, তারপর 4 এর পাওয়ার দিয়ে দেখলেন কত হয়, আপনার বুঝতে সমস্যা হলে 64, 5 এর দিয়ে দেখবেন কত হয়, 5 এর পাওয়ার 3 125, তাহলে আর লেখা লাগবে না। তার মানে আপনার পূর্ণ ঘন সংখ্যা মাত্র 4টা। এখন লেখেন 1 এর ঘনমূল, ঘনমূল কত হয়? কিউব 1, 1 তো একই থাকে। তারপর হচ্ছে কি 8 এর ঘনমূল কিভাবে হবে? 3, 2 এর উপর 3 তার মানে 2। তারপর 27 এর ঘনমূল
27 কত হয় এটা 3, 3-এর উপর 3 মানে শুধু 3। তারপর কত আছে 64, ঘনমূল কত হয় দেখেন 3 64, তাহলে এখানে আপনি হচ্ছে কি কত পাবেন 4, 5 দিলে বেশি হয়ে যায়, এই 5 লাগবে না। তাহলে 1 থেকে 100-র মধ্যে পূর্ণ, সরি এখানে শব্দটা এডিট করা হয়নি, পূর্ণ ঘন সংখ্যা 1, 8, 27, 64 আর এদের ঘনমূল, আশা করি বুঝছেন। এটা শেষ, পরের অঙ্কে চলে যাব।